অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন কাজে গিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। সাবেক আইজিবি কিংবা সাবেক সেনাপ্রধান, পরিচয় যাই হোক, অপরাধ করলে কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মানসিক ট্রমায় ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ আর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। এ ঘটনা সরকারের জন্য বিব্রতকর কিনা ঘুরপাক খাচ্ছে এমন সব প্রশ্ন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজিজ বেনজির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে দুর্নীতি ও বিচারের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। বলেন, এক্ষেত্রে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন স্বাধীন, কারো অপরাধের সুরক্ষা দেবে না সরকার। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। এ সময় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। বিএনপি 2 কুলি হারিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে, দলটির এমন স্বপ্ন উবে গেছে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকরা। শুক্রবার দুপুরে নগরীর আরামবাগ থেকে নয়াপল্টন পর্যন্ত রিকশা নিয়ে তারা মিছিল করেন। ব্যানার, প্লাকার্ড বহন করে দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি ঘুষ, দুর্নীতি আর লুটপাট বন্ধের দাবি জানান। মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে নয়াপল্টনে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই বিক্ষোভ করেন রিকশা চালকরা। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, সরকারও সাবেক সেনাপ্রধান আর পুলিশের আইজিপির অপকর্মের অংশীদার। সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনার সেনাপ্রধান এম এ আজিজ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আর আদালতে তাদের দাঁড়াতে হবে। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে, কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে রিমেল। সমুদ্র বন্দরগুলোতে আপাতত 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আসছে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, কেন্দ্রে যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। সন্ধ্যা নাগাদ এটি রূপ নিতে পারে গভীর নিম্নচাপে। বিচ্ছিন্নভাবে মেঘ চলে আসবে কালকে সন্ধ্যার থেকে, বৃষ্টি হবে
আগামীকাল 25 তারিখ রাতেই বৃষ্টি শুরু হবে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। শুধু ডান দিকের অংশ না, এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি প্রকল্পের কারণে গৃহহীন হওয়ার ঝুঁকিতে কয়েক লাখ বাসিন্দা। বিকেলে এই প্রকল্প বাতিলের দাবিতে হাসপাতাল মাঠে সমাবেশ করেন তারা। আর যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছেন কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি বাতিলের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে কামরাঙ্গীরচরবাসী। এর মধ্যেই 55, 56 ও 57 নং ওয়ার্ডে 104 ফুট রাস্তা সহ 3টি রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে সমাবেশ করে তারা। কামরাঙ্গীরচরের হাসপাতাল মাঠের সমাবেশে দলে দলে যোগ দেন স্থানীয় বাড়িওয়ালা, ভাড়াটিয়া সহ ব্যবসায়ীরা। সমাবেশ থেকে অবিলম্বে বাণিজ্যিক অঞ্চল প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। এই কামরাঙ্গীরচরে 104 ফিটের রাস্তাকে কেন্দ্র করে এখন হচ্ছে ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবির হয়ে পড়েছে। সিবিডি আইসিডি 104 ফিট রাস্তা যাতে না করে। এলাকাবাসী জানান, উন্নয়ন প্রকল্পের জন্য স্থানীয়দের উচ্ছেদ না করার আশ্বাস দিলেও কথা রাখেনি ঢাকা দক্ষিণের মেয়র। মেয়র মহোদয় বলেছিল যে আমার কোনো পরিকল্পনা নেই এই আইসিডি করার, সমস্ত কামরাঙ্গীরচর উচ্ছেদ করে আমার কোনো উন্নয়নের আমার কোনো পরিকল্পনা নেই। এটা বাস্তবায়নে পুরো কামরাঙ্গীরচরের মানুষ উচ্ছেদ হয়ে যাবে। যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে যোগাযোগ উৎসবে যোগ দিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেছেন 2026 সালে এসএসসি পরীক্ষা হবে নতুন কারিকুলামে। উৎসবে অ্যালামনাই সদস্য, জাতীয় সংসদের সদস্য আখতারুজ্জামান সহ 3 জনকে সম্মাননা দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM মাকসুদ কামাল সহ আরো অনেকেই। অনেকগুলো পরীক্ষা ছিল, যেটা আমাদের যে বিভাগ বিষয়ে যে অনেকগুলো বিভাগ ছিল সেটাও কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেহেতু আমাদের সেটা আবার মাদ্রাসা শিক্ষা, তার সাথেও সমন্বয় করতে হবে, তাই এই বিষয়ে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন। সুনির্দিষ্ট হওয়ার পরেই আমরা সেই বিষয়টা জনসমক্ষে সেটা প্রকাশ করব। বিশেষজ্ঞদের মতামত নিয়েই এখন পর্যন্ত সেটা খোলা আছে। তবে সাময়িক একটি প্রক্রিয়া, সেটা সেই দীর্ঘবয়সের বিষয়ে আমাদের যদি একটা পরিপূর্ণ চিত্র পাওয়া যায় পরবর্তী ঈদুল আজহা পরবর্তী সময়ে, তখন হয়তোবা সেটা থাকবে না। সিলেটের কৈলাস টিলার 8 নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে প্রতিদিন 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সকালে ওই কূপ থেকে গ্যাস বের হতে থাকে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, কৈলাসটিলা 8 নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। কূপের 3440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে। পাইপলাইন হয়ে গেলে আগামী 3 মাসের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। কমলাপুরে দৃশ্যমান MRT লাইন 6 এর সবশেষ স্টেশন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথের 40% কাজও শেষ হয়েছে। 2025 সালের জুনের মধ্যে এই পথে মেট্রো রেল চলাচল করতে পারবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে কাজের অগ্রগতি বলছে পুরো দমে চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। রাশেদ লিমনের কাছে শুনবো বাকিটুকু। উত্তরা থেকে মতিঝিল, এবার কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে এখন কাজ চলছে পুরোদমে। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপরই তৈরি হবে মেট্রো চলাচলের পথ।
এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে কাজের অগ্রগতি। তবে সব থেকে বেশি দৃশ্যমান কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। চলছে কনকোর্স লেভেল, অর্থাৎ যাত্রী ওঠানামা থেকে শুরু করে কাউন্টার যে ফ্লোরে বসানো হবে তার নির্মাণ কাজ। চলতি বছর জুলাইয়ের মধ্যেই এই পর্বের নির্মাণ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করেছি। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে আমাদের স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, দেন কনকোর্সের উপরে আবার কলাম করে আমরা চলে যাব প্ল্যাটফর্ম লেভেলে। মেট্রো যাত্রার সুফলটা এখন প্রতিদিনই ঘরে তুলছেন নগরবাসী। প্রায় সম্প্রসারিত হচ্ছে এর পরিধিও, যার শেষ প্রান্ত এই কমলাপুরে। কর্তৃপক্ষ বলছেন আর মাত্র 1 বছর, অর্থাৎ আগামী বছর মাঝামাঝি সময়ে উত্তরা থেকে কমলাপুর এই প্ল্যাটফর্মে এসে থামবে স্বপ্নযাত্রা। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের টার্গেট রয়েছে 2025 সাল। আশা করছি 2025 সালের মধ্যে এই সিভিল ওয়ার্কস সহ যাবতীয় কাজগুলো আমরা শেষ করে ফেলতে পারব। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 34 মিনিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে তেমন কোনো স্বস্তি নেই। আগের মতোই চড়া সোনালী মুরগি আর ডিমের দাম। অধিকাংশ সবজির দামও বাড়তি, তবে কেজিতে 10 টাকা দাম কমেছে ব্রয়লার মুরগির। রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়, কমেছে 10 টাকা। তবে আগের মতো চড়া দামই রয়েছে সোনালী মুরগির। 2 সপ্তাহ ধরে 150তে স্থির ডিমের দাম। কমতে দিকে আছে, বাজার অনেক কমছে। সোনালী মুরগি 350 টাকা কেজি অরিজিনালটা, আর হাইব্রিড যেটা 320 টাকা কেজি। কেজি প্রতি 20 টাকা 30 টাকা কমছে, এখন 200 টাকা বিক্রি করতে আছে। বাজারের অবস্থা তো খালি বাড়তেই আছে, কমে না তো কোনোটাই। মুরগির দাম হয়তো আজকে কমছে, কালকে আবার বাড়বো। তবে মাছের বাজারে সপ্তাহ ধরে হুট করে কমে যাওয়া মাছের দর অজ্ঞাত কারণে অপরিবর্তিত। মাছের বাজার মোটামুটি ভালোই, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কোনো বাড়ে নাই। গত কয়েকদিন আগে যে পরিমাণ ছিল আজকে কিন্তু ওই পরিমাণটা নাই, কিছুটা কম রিজন আছে। কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা আছে, কিন্তু তাও এটা এখনো ধরাছোঁয়ার বাইরেই আছে। ছুটির দিন শুক্রবারে বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ, ফলে পটল, ঢেঁড়স, করলার দাম কমেছে। তবে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে টমেটো, শসা সহ অন্যান্য সবজি। সেঞ্চুরি ছোঁয়া পেঁপের দাম এখনো আসেনি ভোক্তার নাগালে। চড়া আলু, পেঁয়াজ, মরিচের দাম কমার কোনো লক্ষণ নেই। শসার দামটা হালকা একটু বাড়ছে এবং কি আরো বাড়বে, কারণ এটা আমদানি কম, গরমের চাপ, শসা একটু কম আসতেছে। পটল আছে 30-40, লাউ আছে 30 টাকা পিস, সিজিন আছে 40 টাকা কেজি। মালের দাম, সব মালের দামই কমা হয়। আমার কাছে তো মনে হয় যে সব জিনিসের দামই বেশি। সবজির দাম এখন আগের থেকে তুলনায় একটু কমছে আর কি, তো সিজন হয়তোবা হয়েছে এই কারণে একটু কমছে দাম। এদিকে বাজারে আসতে শুরু করেছে মিলগেটে দাম লেখা চালের বস্তা, তবে বিক্রেতারা বলছেন দাম বাড়তি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে বাংলাদেশ সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি কথা বলেছেন। একই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ দ্বিরাষ্ট্রীয় সমাধান চায়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই যে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে তারা বলেছে যে নেতানিয়াহু এখানে আসলে গ্রেপ্তার করা হবে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে, ন্যায্যতার পক্ষে। বাংলাদেশ বিশ্বাস করে ফিলিস্তিন ইসরায়েল 2 রাষ্ট্র, এটাই সমাধানের পথ, এবং বাংলাদেশ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সমর্থন করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস।
এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, আর সঙ্গেই থাকুন সময়।